স্লাইড শুরু দিয়ে দাও। তোমরা সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়? তোমরা সবাই শুনতে পাচ্ছ? হাবিবুল্লাহ, জান্নাতুল নাইম শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কোনো অসুবিধা নাই তো? না স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, ঐশ্বরী আমরা শুরু করলাম। হ্যাঁ, আমরা শুরু করলাম আজকের লেকচারের। আমরা অ্যাকিউট অস্টিওমাইলিটিস পড়াচ্ছিলাম। আজকে আমরা অ্যাকিউট অস্টিওমাইলিটিসের বাকি অংশটুকু শেষ করতে চাই। আজকে অস্টিওমাইলিটিসের আমরা গতদিন তোমাদেরকে প্যাথোলজি, প্যাথোজেনেসিসটা বলেছিলাম। প্যাথোজেনেসিস যদি পরীক্ষার প্রশ্ন আসে, অবশ্যই মেটাফাইসাল রিজন কেন হয়, কিসের উপর ডিপেন্ড করে, এজের উপরে, ভায়োলেন্সের উপরে, তাই না, হোস্ট রেসপন্সের উপরে, এই কথাগুলো যেন আমরা নিয়ে আসি। কথাগুলো লেখার পরে আমরা লিখবো মেটাফাইসাল রিজনে বেশি হয় তার কারণটা লিখবো, যে কারণে হয়। এরপরে থার্ড পয়েন্টে আমরা প্যাথোলজি শুরু করব, সেখানে আমরা লিখবো ইনফ্লামেশন কি কারণে হয়, কয়দিনে হয়, সাপুরেশন হয়, পাস ফর্মেশন হয় সেকেন্ড ডেতে বা থার্ড ডেতে, বোন নেক্রোসিস হয় আফটার 7 days, রিঅ্যাক্টিভ নিউবোন ফর্মেশন হয় আফটার 14 days, তাই না। এরপরে আস্তে আস্তে রেজুলেশন হিলিং হয়, তাই না। তারপর ক্রোনোসিটির দিকে যদি না ভালো হয়, ক্রোনোসিটি প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ হয়, এই যুদ্ধে যদি বডি ডিফেন্স মেকানিজম জিতে যায় তাহলে তো ভালো, বডি ডিফেন্স মেকানিজম যদি হেরে যায় তাহলে জয়ী হবে আমাদের ব্যাকটেরিয়া, এবং যার কারণে বোনের আরো ক্ষয় হবে। এছাড়া আমরা এখানে যে যুদ্ধটা হয়, যুদ্ধের ক্ষেত্রে যে ধরনের ক্ষতিগুলো হয়, তাই না, সেই ক্ষতিগুলোর আগে জানতে হবে যে আমাদের কোন অর্গানিজম কোন বয়সে কোন সময় করছে, এবং তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছিলাম, আমরা কি ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে সহযোগিতা করেছিলাম, সেই বিষয়গুলো আজকে সেগুলো আসবে। তো প্যাথোলজিটা এভাবে লিখবা, ছবি আঁকবা, যেন এইভাবে আমি পরীক্ষার হলে লেখা দেখতে চাই। এখন আমরা এটাও দেখেছিলাম, অস্টিওমাইলিটিস ডেভেলপমেন্টের ছবিও দেখেছিলাম। আমরা ক্লিনিক্যাল ফিচার্স শুরুতে বলে রাখি, ক্লিনিক্যাল ফিচার্স এখানে 3 ভাবে হবে। একটা হচ্ছে চিলড্রেনদের বলতে আমরা কি বুঝি, আমাদের কতগুলো স্টেজ আছে। একটা হচ্ছে নিওন্যাট, তাই না, একদম, আরেকটা হচ্ছে ইনফ্যান্ট, আরেকটা হচ্ছে তোমার চিলড্রেন, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট। তো আমরা সবচেয়ে কমন হয় চিলড্রেন। চিলড্রেনদের কি হয় এটা আমাদের জানতে হবে। চিলড্রেনদের এক্সপোজার হয় বেশি, খেলাধুলো করে বেশি, দৌড়ঝাঁপ করে বেশি, তাদের ক্ষণে ক্ষণে টনসিলাইটিস হয়, ফ্যারিঞ্জাইটিস হয়, তারা পানিতে গোসল করে কানে পানি ঢুকিয়ে ওটাইটিস মিডিয়া করে, তারা হোঁচট খেয়ে পায়ে আলসার করে, সেখান থেকে অ্যাবসেস হয়, সেখান থেকে হেমাটোজেনাস রুট অথবা ডাইরেক্ট রুটে বনে যায়, ইনফেকশন হয়। তো এই সকলগুলোর জন্য আমাদেরকে চিলড্রেনদেরটা সবার আগে আমরা লিখবো, এবং আমরা যেন ভাগ ভাগ করি পরীক্ষার হলে লিখি, কোনোভাবেই একভাবে নয়। যারা একভাবে লিখবে তারা হাফ মার্ক পাবে, আর যারা সবটা লিখবে তারা ফুল মার্ক পাবে। তো আমাদের প্রথমে জানতে হবে চিলড্রেনদের আমাদের হিস্ট্রি একটা থাকবে সব সময়, সেটা হচ্ছে হয়তো সেপ্টিক বয়েল আছে, ওটাইটিস মিডিয়া আছে, সোর থ্রোট আছে, হ্যাঁ, অথবা ডিসচার্জ যেটা বললাম ওটাইটিস মিডিয়া ফ্রম দ্য ইয়ার। আর কি হবে, তাহলে আমাদের প্রথম শব্দ যেন এটা হয়, তার কি হবে, তার প্রথমে হাই গ্রেড ফিভারে নিয়ে আসবে, পালস 100-এর উপরে থাকবে, বাচ্চারা পা নাড়াতে চাবে না, তুমি পা নাড়াতে বললে পা নাড়াবে না, একে বলা হয় সুডো প্যারালাইসিস, নট প্যারালাইসিসটা হচ্ছে রিয়েল, তাই না, সুডো প্যারালাইসিস। এবং তার পায়ের সাধারণত মেটাফাইসাল রিজন মোস্ট কমনলি, এখানে তুমি টেন্ডারনেস থাকবে, সোয়েলিং থাকবে, তাই না, ওয়ার্ম থাকবে, ইডিমা থাকবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তাই না, রেড একটা কালার থাকবে। তো
আমাদেরকে এই চিলড্রেনদের এইগুলো দেখলে আমরা বুঝতে পারবো, এবং সঙ্গে কি থাকবে, লিম্ফ অ্যাডেনোপ্যাথি, অর্থাৎ লিম্ফেটিক সিস্টেম দিয়েও এটা যেতে পারে, এবং সেটা হচ্ছে লিম্ফ অ্যাডেনোপ্যাথি। আমরা এই কটা পয়েন্ট যেন অবশ্যই বাদ। It is important to remember that all these features may be attenuated if antibiotic have been administered. তুমি যদি অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করো, অবশ্যই it may be attenuated. এটা বুঝতে হবে যে আমি যদি অ্যান্টিবায়োটিক ভালো দেই, এখান থেকে ভালো হয়ে যেতে পারে, এবং এটা অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় এই জিনিসগুলো ঘটছে। অ্যান্টিবায়োটিক যদি না নেই তাহলে আবার হবে না, তখন আরো ক্রোনিসিটি ডেভেলপ করবে, অ্যাকিউট ফেজ আরো লম্বা হবে। হ্যাঁ, এখন আমাদেরকে ইনফ্যান্টদের কি হবে? বাচ্চাদের ক্ষেত্রে মনে রাখবা, বাচ্চারা তোমার ফেলস টু থ্রাইভ, মানে সতেজতা, থ্রাইভ শব্দের অর্থ সতেজতা। বাচ্চাদের সতেজতা নষ্ট হয়ে যাবে। বাচ্চা কিন্তু বলতে পারবে না তোমাকে যে খালামণি, আম্মা, আব্বা, চাচা, আমার পায়ে ব্যথা করছে, আমি নড়তে পারছি না, কারণ ও তো ইনফ্যান্ট। দ্যাটস ওয়াই ওকে দেখবা তুমি ড্রাউজি, ইরিটেবল, একটু কিছুতেই সে কি করে, একটু কিছুতেই কান্নাকাটি করে, সারাদিন ধরে ঘ্যান ঘ্যান করে কাঁদছে, যেখানেই ধরো কাঁদছে, তুমি বুঝতেই পারবে না কেন বাচ্চা এরকম করছে। বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, ড্রাউজি হয়ে যাচ্ছে, বাচ্চার সতেজতা নাই, সারাদিন রাত জ্বালাতন করে সতেজতা নষ্ট হয়ে গেছে। এদের ক্ষেত্রে হিসাব রাখতে হবে, এই বাচ্চা মেবি তার যদি অস্টিওমাইলাইটিস হয় তাহলে সোর্স কোথায়? সোর্স হবে এটাই যে তার কোনো আম্বিলিক্যাল ক্যাথেটারাইজেশন করা হয়েছিল কিনা, অথবা নাভি কাটা হয়েছে সেখান থেকে গিয়েছে কিনা, অথবা ইন্ট্রাভেনাস ইনফ্লেমড। আমাদের বাচ্চাদেরকে অনেক সময় আমরা ইন্ট্রাভেনাস ওষুধপত্র দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে তার ইন্ট্রাভেনাস ইনফিউশন পয়েন্ট, এবং অনেক সময় পায়ে পাংচার করা হয় হিমোগ্লোবিনের জন্য, বিটিসিতে অনেক কিছুর জন্য। তো আমরা দেখবো যে এই ধরনের পাংচার করার জায়গা বা কোথাও আমাদের এই যে সার্চ করতে হবে যে এখানে কোনো ধরনের ইনফ্লেমড অবস্থা আছে কিনা, ক্যাথেটারাইজেশন আছে কিনা, তাই না? এই কথাগুলো লক্ষ্য রাখতে হবে। আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করবো, তুমি যে বাচ্চার বলছো, তুমি কি বাচ্চার বলবা পেন সোয়েলিং? কারণ বাচ্চা পেন সোয়েলিং কোনো কিছুই বলতে পারবে না, তুমি সোয়েলিং দেখতে পারো, চেক করলে দেখতে পাবা মেটাফাইসিস অথবা জয়েন্টের কাছে যে তার সোয়েলিং আছে, কিন্তু সে কান্নাকাটি করবে, তখন তোমাকে এই ইতিহাসটা দিতে হবে। এবং মেটাফাইসিল টেন্ডার, এখানে যেই মেটাফাইসিসে চাপ দেবে সে কি করবে, কেন অন্য সময় অন্য পা নাড়ছে, তাই না? এই পাটা নাড়বে না, খুব লাফালাফি করছে এক পা দিয়ে, ওই পা দেখবা নাড়বে না, ওই পা উঁচু করছে না, নাড়ছে না, এটাও এক ধরনের সুডো প্যারালাইসিসের মতো। তাহলে হবে রেজিস্ট্যান্স টু জয়েন্ট মুভমেন্ট, তুমি পা নাড়াতে যাবা বাধা দেবে। এটা ইনফ্যান্টদের ব্যাপার। বড়দের ক্ষেত্রে সাধারণত হেমাটোজেনাস রূপ থেকে আসে, এবং এটা কমনলি দেখা যায় লং বোনে খুব কম দেখা যায়, সাধারণত থোরাকালাম স্পাইনে দেখা যায়। এদের কি হয়, এদেরকে দেখা যায় অনেক সময় ইউরোলজিক্যাল প্রসিডিউর, ইতিহাস কি, তাদের ইউরোলজিক্যাল প্রসিডিউর করা হয়েছিল, ক্যাথেটারাইজেশন করা হয়েছে, অথবা কিডনিতে লিথোট্রিপসের মধ্যে দিয়ে তার পাথর ভাঙা হচ্ছে, এরকম নানা কিছু আছে। এইসব একটা ওয়ে, এইসব পথ দিয়ে সাধারণত যায়, এবং সেখানে আমাদের অ্যাডাল্টদের হয় মাইল্ড ফিভার এবং ব্যাকঅ্যাক হতে পারে, ক্ষেত্রে মাজায় ব্যথা হবে, যেহেতু থোরাকালাম রিজনে মাজায় ব্যথা হতে পারে এবং মাইল্ড ফিভার হতে পারে। ল্যাবরেটরি টেস্ট, এবার আসো আমরা কিছু টেস্ট করি। আমরা কি টেস্ট করব? আমাদের টেস্ট করার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু যখন আমি সাসপেক্ট করব এটা যে না আমাদের অস্টিওমাইলাইটিস, তখন আমাদের সমস্ত টেস্টগুলা ইচ্ছা মতো করা যাবে না, আমাদেরকে বুঝে করতে হবে। তুমি তো আর এখানে ইউরিন হিস্ট্রি করে লাভ নাই, তাই না? ইসিজি করে লাভ নাই, তাই না? আমাদেরকে মূল টেস্ট করতে হবে, জানতে হবে। তুমি যদি দেখো সোয়েলিং ওভার দ্য প্রক্সিমাল টিবিয়া এট দ্য মেটাফাইসিয়াল রিজন, তাহলে তুমি ডেফিনেটলি ইফ ইউ সাসপেক্ট দ্যাট দিস দ্য কেস মে বি অস্টিওমাইলাইটিস, তুমি কি করবা, একটা 16 অথবা 18 গেজ প্রকারের একটা নিডল নেবা। নিডল নিয়ে ইউ জাস্ট কালেক্ট the pus or pus-like material or in serous অথবা সেরোসাং, যে ফ্লুইড আসুক না কেন, smear, that is a smear you have to take from the proximal tibia, এবং or others অন্য পার্টেও যদি হয়, ডিস্টাল ফিবুলা, ডিস্টাল কি বলে তোমার ফিমার, সেখান থেকে একই কথা, যেখানে তুমি সাসপেক্ট করবে সেখান থেকে অবশ্যই ইউ হ্যাভ টু কালেক্ট দ্য পাস or pus-like material। এটাকেই তোমার বলে দেবে যে তুমি পাস পেলেই বুঝবা, বা পাস লাইক ম্যাটেরিয়াল পেলেই বুঝবা যে এটা পাস অ্যাবসেসের দিকে যাচ্ছে অথবা অস্টিওমাইলাইটিসের দিকে যাচ্ছে। এবং
এটা তুমি অনেক সময় শুধু যে বোন পর্যন্ত যেতে পারো তার এক্সট্রা অসিয়াস সফট টিস্যু সেখান থেকেও তুমি পেতে পারো। যদি সোয়েলিংটা বেশি হয় খুব দ্রুত পেরিওস্টামকে পার্স করে সফট টিস্যুতে এসে পড়ে, দ্রুত সেখান থেকে তুমি পাবে, অথবা অ্যাডজাসেন্ট জয়েন্ট থেকেও তুমি নিতে পারো। এবং দেখো আমরা বলি টিস্যু অ্যাসপিরেশন থেকে তুমি যেটা পাবে 60% কেস তার পজিটিভ। ব্লাড কালচার যদি তুমি করো, ব্লাড কালচারে যেতে ব্লাডেও চলে যায়, ব্লাড কালচারেও তোমাকে দেখাবে, বাট এটা ক্ষেত্রে 50% চেয়ে হচ্ছে নিচে কেস অফ প্রুভেন ইনফেকশন। তাহলে আমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেন ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে ডেফিনেটলি তুমি যখন সাসপেক্ট করবা তখন সিবিসি সিআরপি এগুলো রোল আছে। সিবিসি কি হবে, আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট পাশাপাশি করো তুমি কি পাবা, ইএসআর রেস পাবা, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবা, সিআরপি বেশি হবে, তোমার লিউকোসাইট কাউন্ট তো বললাম বেশি হবে, এগুলো তুমি পাচ্ছ। কিন্তু তোমার কনফার্মেটরি যদি বলে একটা টেস্ট একেবারে ব্র্যাকেটে লিখে রাখো পরীক্ষার সময় ধরা হবে, সিঙ্গেল ওয়ান কনফার্মেটরি টেস্ট বলো, পরীক্ষা না বলতে পারলে আমি আজকে বলে দিচ্ছি কোন রকমের পাশের সম্ভাবনা নাই। সকল কিছু পাস বলার পরে যদি কনফার্মেটরি টেস্ট অস্টোমাইলিস না বলতে পারো কোনো পাশের সম্ভাবনা নাই। এবং সেটা হচ্ছে যে অ্যাসপিরেশন অফ দ্য লোকাল এরিয়া। তুমি বলবা যে স্যার ক্লিনিক্যাল হিস্ট্রি তো নিবই, কিন্তু কনফার্মেটরি টেস্ট হচ্ছে কি অ্যাসপিরেশন ফ্রম দ্য পাস ফ্রম দ্য লোকাল এরিয়া থেকে আমরা নিব। কোথা থেকে নিব জিজ্ঞেস করবো, বলবা, বাস আমরা হ্যাপি। এছাড়া ল্যাবরেটরি টেস্ট আমরা দেখেছি, আমরা বললাম একটু আগে তোমাদেরকে যে আমরা ইএসআর, আমরা ডাব্লিউবিসি কাউন্ট আনরিলায়েবল ইন্ডিকেটর, বাট আমরা করতে পারি। আমাদের ক্ষেত্রে আমরা বলেছি তুমি যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করো, তুমি অনেক সময় হিমোগ্লোবিন ক্রনিক ক্ষেত্রে ক্রনিক তোমার যদি ইনফেকশন অর্থাৎ ক্রনিক অস্টোমাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিন কম থাকে, অ্যাকিউটি তেমন চেঞ্জ হয় না, বাট ইএসআর লেভেল হাই থাকতে পারে। ইএসআর লেভেল অনেক ক্ষেত্রে হাই না। কোন ক্ষেত্রে হাই না? ইএসআর লেভেল হাই না আনরিলায়েবল ইন নিওনেট, সিকেল সেল ডিজিজ এবং যার কর্টিকোস্টেরয়েড খাচ্ছে বা ইনজেকশন স্টেরয়েড থাকে না, অনেক অনেক পেশেন্ট পাচ্ছে তাদের ক্ষেত্রে সিআরপি ইজ দ্য বেটার ওয়ে টু সি দ্য রেসপন্স অফ ইনফেকশন টু ট্রিটমেন্ট। শোনো, সিআরপি পরে আসে পরে যায়, ইএসআর আগে আসে পরে যায়, আগে যায়, আর সিআরপি কি হয় আগে আসে, এই সরি পরে আসে। তাহলে তুমি সিআরপি একদিন দুদিন পরে সিআরপি পেয়ে যাবা এবং তুমি দেখবা সিআরপি ইজ বেটার ওয়ে টু সি দ্য রেসপন্স অফ ইনফেকশন ট্রিটমেন্ট এবং ইনক্রিজেস উইদিন 6 আওয়ার্স ইনফেকশন। দেখো 6 ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে। এটা আগে আসে পরে যায়, বললাম না, সিআরপি 6 ঘন্টার মধ্যে চলে আসবে পরে যায়। রিচেস এ পিক এলিভেশন 2 days আফটার ইনফেকশন, 2 দিন পর্যন্ত থাকতে পারে। দেখো রিটার্নস টু নর্মাল উইদিন 1 week। এটা সিআরপি সম্বন্ধে একটু ধারণা দিলাম যে সিআরপি তোমার আগে আসছে, যেতে যেতে 1 সপ্তাহ সময় নিচ্ছে বা তার ট্রিটমেন্ট যখন শুরু হবে তখন সে যাবে। তাহলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের ভিতরে আমার কনফার্মেটরি ওইটা, বাকিগুলো আমরা করতে পারি, সেগুলো যেন সুন্দর করে গুছিয়ে বলতে হবে। এক্সরে ফাইন্ডিংস, অনেকে শুরুতে আসলে আমরা এক্সরে দিতে আগ্রহী, যদি বলে যে গতকাল খুব পেন হয়েছিল, বাচ্চা গতকাল থেকে খাচ্ছে না, মেটাফাসিয়াল জায়গায় পেন, তার ফিভার, it's not mandatory to give the patient the X-ray because X-ray will not tell anything, as because তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে after 2 weeks or after 10 days to 2 weeks ইনভলিউক্রাম বা ফ্রেঞ্চ একটা আউটলাইন কর্টিক্যাল বোন তৈরি হয়, এর আগে কর্টিক্যাল বোন তৈরি হয় না। তাহলে তুমি 10 থেকে দিনের আগে বা 14 দিনের আগে যদি এক্সরে করো কিছুই তুমি পাবে না। পাবে কি? পাবে সোয়েলিং পাবে, এক্সরেতে পাওয়া যাবে সফট টিস্যু সোয়েলিং, ফ্যাট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্যাট প্লেন, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফ্যাট প্লেন পাওয়া যাবে উইদিন 10 days 14 days পর্যন্ত। বাট তুমি যদি এক্সরেতে কিছু পেতে চাও অবশ্যই এক্সরে তোমাকে করতে হবে তোমার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, 2 সপ্তাহ পরে করো। কারণ কি, তোমরা অলরেডি প্যাথোজেনেসিসে জেনেছো যে 2 সপ্তাহ পরে কি হয় বা 10 দিন পরে কি হয়, একটা ফেইন্ট এক্সট্রা কর্টিক্যাল আউটলাইন তৈরি হয়। এক্সট্রা কর্টিক্যাল আউটলাইন, দেখো আমি নিচে লিখি ফেইন্ট এক্সট্রা কর্টিক্যাল আউটলাইন টু ডিউ টু পেরিস্টাল নিউবর্ন ফর্মেশন, এবং এটা ক্লাসিক এক্সরে সাইন অফ আর্লি পায়োজেনিক অস্টোমাইলিটিস। এই কথাগুলোর জন্য আমরা বলি অর্থোপেডিক্স দিয়ে বোর্ড দিয়ে শুরু হবে তোমার সেকেন্ড পার্ট, তাই না?
তুমি যদি প্রথমেই খারাপ করো, তোমার যে সার্জারির অন্য স্যাররা থাকবে আমার সাথে, তারা কিন্তু দেখে যে ছেলে মেয়েটা কিভাবে উত্তর দিচ্ছে, উনি তখন আর খুশি হন না সার্জারি পরীক্ষা নিতে। উনি যখন বোঝেন ও অর্থোপেডিক্সে ডুবে গেছে, ফেল করেছে, নিশ্চিত থাকতে পারো সে ওইদিকে কিন্তু নিবে না। ভাইরাস আমার সুযোগ নাই কিন্তু যে ও সার্জারিতে কেমন করেছে সেখান থেকে অর্থোপেডিক্সের উপর ডিপেন্ড করে বলবো না ও সার্জারি তো ভালোই দিয়েছে, অর্থোপেডিক্স একটু খারাপ হলে কিছু করার নেই। কিন্তু তুমি শুরু করো তো আমার কাছ থেকে বা আমাদের কাছ থেকে অর্থোপেডিক্সে, তাহলে আমাদের কাছেই যখন খারাপ হয়ে যাবে তখন উনিও ভালো করে নেবেন না, আমি তো রাজি হব না, এটাই বাস্তবতা। তো সেই জন্য খুব ভালো করে পড়তে হবে, যা যা পড়াচ্ছি তাই। দেখো এক্সরে কি হয়, দেখো নর্মাল প্রথমে এরকম থাকে, the first x-ray is 2 days after symptom began, is normal, metaphyseal mottling and periosteal change। দেখছো এই যে মেটাফিজিক্যাল মটলি মথিটেনের মধ্যে জিনিসটা মনে হবে কালো কালো হয়ে পোকায় খেয়ে গেছে, আস্তে আস্তে দেখো একটু করে এই জায়গাটায় দেখো একটু সাদা মতো, তাই না, একটা নতুন বোন তৈরি হতে যাচ্ছে। এর পরের বোনটায় দেখো এক্সট্রা কর্টিক্যাল একটা নিউ ভলিক্রাম কোথা থেকে তৈরি হয়েছিল প্রশ্ন করলে যেন পারতে হবে, বলবা পেরিয়াস্টিয়ামের ভিতরের লেয়ার থেকে এই বোনটা তৈরি হয়েছে। এক্সট্রা এই যে বোনটা আমাদের ইনভলিক্রাম কোথা থেকে তৈরি হয়েছে, বোনের অবস্থা তো ভালো না, তাহলে ইনার লেয়ার অফ দ্য পেরিয়াস্টিয়াম থেকে এই ক্যাম্বিয়াম লেয়ার বলে, এখান থেকে আস্তে 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 করে একটা বোন তৈরি হচ্ছে, অর্থাৎ গার্ড করার জন্য তৈরি হচ্ছে, ভালোর জন্য তৈরি হচ্ছে। লেখা আছে were not obvious until 2 second film taken after 14 days। 14 days এর পূর্বে এটা সাধারণত দেখা যায় না। স্যার বলো। স্যার আগের এক্সরেটাতে মাঝখানের বোনে যে মথ-ইটেন অ্যাপিয়ারেন্স বলছেন ওটা আরেকবার যদি বলতেন। মথ-ইটেন যে অ্যাপিয়ারেন্স আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে এই যে বোনটাকে তোমার মানে কি এই জায়গায় ক্যালসিয়াম রিজর্পশন হয়ে গেছে এবং অস্টিওলাইটিক লেশন হয়েছে। ওই যে তুমি মেটাফাইসিয়াল জায়গায় তো তোমার ইনফেকশনটা, তাই না, ইনফেকশনটা যখন এরকম লেভেলে হয় তখন ব্ল্যাকিশ হয়ে যায় এবং এর চারিপাশ থেকে আস্তে আস্তে বোন তৈরি হয়ে পরবর্তীতে এইটা ডেন্স একটা কালার ধারণ করবে অস্টিওস্ক্লেরোটিক পরবর্তীতে, এবং এইটাই সিকুস্টাম তৈরি হবে যদি না অ্যান্টিবায়োটিক কাজ না করে। অর্থাৎ একটা চেঞ্জ, একটা এক্সরেতে আমরা এই চেঞ্জটাও পাবো, মেটাফাইসিয়াল রিজনে আমরা এই ধরনের একটা সাইন আমরা দেখতে পাবো। স্যার ওই মথ-ইটেনটাকে আমরা 1 উইক পরে পাবো? হ্যাঁ, আমরা 1 উইক পরে নেক্রোসিস যখন শুরু হয়ে যাবে, মাইক্রোস্কোপিক বোন ডেথ তৈরি হবে, তখন এটা আমরা পাওয়া শুরু করব আফটার 10 ডেজ, 10 দিনের পর থেকে বা 1 সপ্তাহ পর থেকে এটা শুরু হবে। কিন্তু এক্সরেতে এরকম কিছু চেঞ্জ হবে না, আমরা সাধারণত 10 দিন পরে বলি। এটা তোমার আফটার 10 ডেজ টু 14 ডেজ এরকম চেঞ্জ শুরু হয়ে যাবে। ঠিক আছে ঐশ্বরিয়া? থ্যাংক ইউ স্যার। আমরা আরো অনেক পরীক্ষা তোমাদের আছে, পরীক্ষার সময় তোমরা যখন বিসিএস পরীক্ষা দেবে, তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেবে, তোমাদেরকে যখন অন্য মেডিকেলের সাথে কম্পিট করতে হবে, অনেক কিছু জানতে হবে। আমাদের এখানেও কিন্তু এটা হয়। কোথায় হয়? এটা আমাদের নিউক্লিয়ার মেডিসিনে হয়। আমরা কি করি দেখো, রেডিও নিউক্লিওটাইড স্ক্যানিং, এটা আমরা করি। রেডিও নিউক্লিওটাইড স্ক্যানিং এর ভিতরে এটা আমরা সহজে বুঝতে পারি, যদিও একেবারে খুব সেন্সিটিভ এবং খুব স্পেসিফিক তা না, তারপরে এগুলো করা হয়। আমি বুঝতে পারছি না, অনেকদিন হয়ে গেল, ইনফেকশনটা কি অবস্থা, কোথায় কি, তাই না? দিস ইজ এ হাইলি সেন্সিটিভ ইনভেস্টিগেশন উইথ লো স্পেসিফিসিটি। সেন্সিটিভ খুব বেশি কিন্তু স্পেসিফিসিটি কম। gives a more physiologic picture, reflects inflammatory changes or the reaction of the bone to the infection। তুমি এটা বুঝতে পারবা যে এটা করার ফলে যে তোমার ইনফ্লামেটরি চেঞ্জ কি আছে অথবা রিয়াকশন অফ দ্য বোন। কি দিয়ে করি? পরীক্ষার সময় ধরা হয়, পরীক্ষার সময় তোমাকে লিখতে হবে ইনভেস্টিগেশনের ভিতরে, পাতা তো ভরতে হবে, লিখতে তো হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা এটা আমরা কি বলি, রেডিও আইসোটোপ দিয়ে করি। 3 মোস্ট কমনলি ইউজড রেডিও আইসোটোপ কি কি? টেকনিটিয়াম 99 ফসফেট। আমার এই ফসফেটের নাম লিখি হাইড্রোডাইঅক্সি ফসফোডাইস্টারেজ, এটা আমার দরকার নেই, তুমি শর্টে লেখো টেকনিটিয়াম 99M 99MTC, এরকম করে লিখবা। দেখো কিরকম লেখা, এরকম লিখতে হয়। ফসফেট, গ্যালিয়াম সাইট্রেট, গ্যালিয়াম 67 সাইট্রেট, ইন্ডিয়াম 111, তাহলে 111 ইন্ডিয়াম, এইটা হচ্ছে তোমার কি আইসোটোপ।
এই আইসোটোপকে বেঁধে দিয়ে এই গ্যালিয়াম টেকনিশিয়াম এদের সাথে বেঁধে দিয়ে বলা হয় কি, তোমরা দেখো সমুদ্রের নিচে মাছ, তুমি কিভাবে দেখলা? তুমি একটা পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, তুমি কি তার পিছনে রকেট নিয়ে ছুটেছিলে? ছোটনি। তাহলে তুমি কিভাবে দেখলে পাখি কোন পথে কোথায় গেল, সাইবেরিয়া থেকে কেমন আসলো? বিষয়টা হচ্ছে পাখির গায়ে, মাছের গায়ে এরকম করে আইসোটোপ দিয়ে দেওয়া হয়, ব্লু চিপস দিয়ে দেওয়া হয়। এইটা যেখানে যেখানে যাবে ও এমিশন করতে করতে যাবে এবং তুমি তুমি তোমার রেকর্ডে ধরা পড়বে। অর্থাৎ তুমি যদি, আমি যত মাটির নিচেই তুমি মাছ একটা জায়গা একটা গায়ে যদি তুমি এটা বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে ওই মাটি যেখানেই যাক সেখান থেকে সব চিত্র দেখাবে। যদি ক্যামেরা লাগিয়ে দাও তাও পারবে। ইটস লাইক দিস। তোমার ব্লাডের ভিতরে এই ফসফেট দিয়ে দেওয়া হয়, এই সাইট্রেট দিয়ে দেওয়া হয়, এদের লেভেল লিকোসাইড, সেকে লিকোসাইডকে বাইন্ড করে ইন্ডিয়ামটা 111 দিয়ে। এবং সে কোথায় আছে, কোথায় আছে তোমার সেই তোমার জীবাণুটা, সেটা খুঁজে ফেলে সেই জায়গাটায় গিয়ে পৌঁছায়। এই জন্য এই রেডিও আইসোটোপ গুলা ইজিলি আমরা ইউজ করে বের করতে পারি, বাট ইটস হাই টেক, হাই কস্ট, বাট লো স্পেসিফিক, বাট হাইলি সেন্সিটিভ। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। The most common is 99 TC phosphate, 99 MTC। দেখো ডায়াগনোসিস 48 থেকে করতে পারে অনসেট 99 এত পার্সেন্ট পেশেন্টকে। A negative technetium 99 bone scan effectively rules out the diagnosis of osteomyelitis। যদি দেখা যায় নেগেটিভ, আমরা বলতে পারবো যে osteomyelitis নাই। অর্থাৎ এটা দিয়ে আমরা হাইটেক, অনেক সময় ঝামেলা হয় বুঝতে, অনেক কিছুতে রেজাল্ট ভুল আসে, আমরা করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম এর একটা রোল আছে। আল্ট্রাসোনোগ্রাম পাস এবং হেমাটোমা এটিকে আলাদা করতে পারে না। আমি জানি না বর্তমানে হাইটেক যে সকল আল্ট্রাসোনোগ্রাম আসছে সেগুলো হয়তো বলা সম্ভব, তবে আপাত দৃষ্টিতে আমাদের যেগুলো ইউজ করি তাতে তারা বলতে পারে না। তারা বলতে পারে সাব পেরিওস্টিয়াল অথবা সফট টিস্যুতে কিছু কালেকশন আছে, তারা বলতে পারে এটা সাব পেরিওস্টিয়াম থেকে বাইরে তোমার সফট টিস্যু পর্যন্ত একটা কমিউনিকেশন আছে। অর্থাৎ কিছু পাস ছিল, একটা ট্র্যাক ডাউন করেছে, ট্র্যাক ডাউনের জন্য একটা নালী তৈরি আছে, একটা ট্র্যাক তৈরি হয়েছে বা নালী বলি, এটা বলে দিতে পারবে, তাহলে তুমি ধারণা পেতে পারো। কিন্তু বলেছিলাম যে হেমাটোমা এবং পাসকে আলাদা করতে পারে না। এই ডায়াগনোসিস অ্যাকুরেসি 60%। এমআরআই আমরা কখনোই শুরুতে দিব না। আমরা এমআরআই কখন দেই? যখন হিডেন ইনফেকশন থাকে এবং আরো অনেক অনেক জায়গায় থাকতে পারে। তুমি ওই যে মথিটেন দেখেছিলা, তোমার আরো অনেক জায়গায় এই বিষয়টি এরকম যদি চোখে এক্সরেতে ধরা পড়ে অথবা কোনো কিছুতে, অথবা তুমি ধারণা করতে পারছো না যে অন্য একটা জায়গায় পেন হচ্ছে, হওয়ার কথা মেটাফাইসাল রিজন, ডায়াফাইসিস বা লোয়ার এফাইসিস, কিছু পাচ্ছি না, তারপরে এখানে পেন যন্ত্রণা, তুমি বুঝতে পারছো না, অর্থাৎ কোথায় ছড়িয়ে গেছে। এমআরআই যদি করো, এমআরআই তোমাকে বলে দেবে যে কোথায় কোথায় তার অবস্থা। ডাউটফুল ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বলে যাবে, হ্যাঁ। এবং অ্যাসেসিং ডিফারেন্সিয়েটিং সফট টিস্যু ইনফেকশন এন্ড অস্টোমাইলিটিস, হাড়ের ভিতরে না সফট টিস্যু। এমআরআই অলওয়েজ ভালো সফট টিস্যুর জন্য, বোনের জন্য ভালো সিটি স্ক্যান। The stem is sensitive. Demonstrate marrow inflammation. সিটি স্ক্যান ঠিক একইভাবে সিটি স্ক্যানের দিকে তাকাও, ডিটারমাইন দ্য স্টেট অফ মেডুলার ইনভলভ। মেডুলার কোথায় আছে বললাম না, বোনের জন্য সিটি স্ক্যান ভালো, এমআরআই এর জন্য সফট টিস্যুর জন্য এমআরআই ভালো। তাহলে সিটি স্ক্যান তুমি যদি দেখো, তুমি দেখবা মেডুলার ইনভলভমেন্ট মেডুলাতে কোন পর্যন্ত আছে, সারা মেডুলা জুড়েই আছে নাকি ইনভলভমেন্ট জায়গাটা আছে। এবং পাস ক্যান বি সিন অ্যাজ ইনক্রিজড ডেনসিটি। CT diagnosis is of acute osteomyelitis based on detection intraosseous gas, osteolysis ইত্যাদি নানা কিছু। এত কথা দরকার নেই, সোজা কথা মেডুলার ইনভলভমেন্ট, ছোট মানুষের মতো লিখবা, এত দরকার নেই, ঠিক আছে। বলবা এটা মেডুলার ইনভলভমেন্ট দেখার জন্য। আমরা দু একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মতো মনে রাখবা। তার ভিতরে তুমি রিউম্যাটিক ফিভার, এটা বলে কি জানো? তোমরা তো জানো, মেডিসিনে পড়েছো যে মাইগ্রেটিং পলিআর্থাইটিস ফিভার হতে পারে, কিন্তু তুমি কি ডায়াগনোসিস করতে পারবা না। শুধু যদি তোমার
অস্টিওমাইলিটিস হয় তাহলে একটা জয়েন্টের কাছাকাছি জায়গাটায় ঘটতে পারে। আর যদি রিউমেটিক ফিভারের ক্ষেত্রে এটা পলিআর্টিকুল বিভিন্ন জায়গায় ঘটতে পারে, এবং তুমি পেন এবং টেন্ডারনেস আর লেস টেন্স, তুমি বিভিন্ন জায়গায় চাপ দিলে ব্যথা হবে না। রিউমেটিক ফিভারে কোনো জয়েন্টের ক্ষেত্রে চাপ দিলে ব্যথা এরকম পাওয়া যায় না, মুভমেন্টে ব্যথা হতে পারে। আর এই ক্ষেত্রে কি হবে, তোমার অস্টিওমাইলিটিসের ক্ষেত্রে ডেফিনেটলি সেটা কোথায় আসবে, সেটা জয়েন্টের মেটাফাইসিসের কাছে টেন্ডারনেস হবে। এবার আসলে অ্যাকুট সাপোর্টিভ অস্টিওআর্থ্রাইটিস অর্থাৎ ইনফেকশন অফ দ্য জয়েন্ট। বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন জয়েন্ট এবং মেটাফাইসিস খুব কাছাকাছি। এমন হতে পারে অস্টিওমাইলিটিস হয়ে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, ইনফ্লামেটরি সাপোর্টিভ আর্থ্রাইটিস হতে পারে, অথবা সাপোর্টিভ আর্থ্রাইটিস থেকে এখন হয়েছে কদিন পর ট্রিটমেন্ট না হলে ওখান থেকে পাস মেটাফাইসিসের রিজনে চলে আসতে পারে। তাহলে এখানে কিন্তু বলা খুব কঠিন হয়ে যায়। যদি দেখা যায় জয়েন্টের ফ্লুইড খুব বেশি এবং জয়েন্ট থেকে অ্যাসপিরেট করলে একেবারে পাস আসতেছে, তাহলে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা। এবং জয়েন্ট মুভমেন্ট এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট মুভমেন্ট করতে গেলে জয়েন্ট মুভমেন্ট করতে দিবে না, জয়েন্ট মুভমেন্টে দারুণভাবে পেইনফুল জয়েন্ট মুভমেন্ট হবে। বললাম অ্যাসপিরেট করলে একেবারে ফ্লুয়েন্ট পাস আসবে তুমি, কিন্তু অস্টিওমাইলিটিসের ক্ষেত্রে জয়েন্ট থেকে কিছু পাবা না, মেটাফাইসিস থেকে পাবা। এগুলো একটু জানতে হবে। সেলুলাইটিস ডেফিনেশন জানবা। পরীক্ষার সময় আমি পছন্দ করি সেলুলাইটিসের ডেফিনেশন জানার, এবং আমি লাইক করি, আমি সেলুলাইটিস জিজ্ঞাসা করি। আমি আগে আমার কোশ্চেন বলে দিচ্ছি, আমি ইউইং সার্কোমা পছন্দ করি, আমি অস্টিওসার্কোমা পছন্দ করি। কিভাবে পছন্দ করি, আমি জায়ান্ট সেল পছন্দ করি, আমি অস্টিওকন্ড্রোমা পছন্দ করি। যারা পারছো লিখছো, আর যারা না পারছো তারা কবর ডেকে আনছো, কিছু করার নেই। আমি কি কি পছন্দ করি জানিয়ে দিচ্ছি। আমি সেলুলাইটিস পছন্দ করি, আমি ইয়ং সার্কোমা, অস্টিওসার্কোমা, আমি অস্টিওকন্ড্রোমা, জায়ান্ট সেল টিউমার আমি পছন্দ করি। কিভাবে পড়বা, এই কটা জিনিস পড়তেই হবে। সেলুলাইটিস ডেফিনেশন পছন্দ করি। সেলুলাইটিস কি দিয়ে সেলুলাইটিস হয় আমি পছন্দ করি, তাই না? কিভাবে হাইলুরোনাইটিস কি করে, কিভাবে স্প্রেড করে, কেন সেলুলাইটিস হয়, আই লাইক ইট, এবার আমি জিজ্ঞাসা করব, না পারলে ফেল। অর্থাৎ তোমাকে এটা ভালো করে জানবা। কোশ্চেন কিন্তু আউট করে দিচ্ছে, আগে শর্ট নোট লিখে রাখো, পাশাপাশি এগুলো চাই। তাহলে ইউইং সার্কোমা দেখো, আরেকটা জিনিস হচ্ছে অস্টিওমাইলিটিস থেকে ইউইং সার্কোমা কে আলাদা করা, অস্টিওসার্কোমা আলাদা করা খুব ডিফিকাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে ইউইং সার্কোমাতে দারুণ টেম্পারেচার লাগে অস্টিওমাইলিটিস, ইউইং সার্কোমাতে লিউকোসাইটোসিস, ইউইং সার্কোমাতে সাবপেরিস্টাল এরকম বনে দেখা যাবে। বাট পার্থক্য হচ্ছে সাবপেরিস্টাল অনিয়ন পিল বোন ডিপোজিশন হয়, আর ওইখানে হয় টোটাল অনিয়ন পিল দেখা যায় না, ওখানে দেখা যায় সার্কামফারেন্সিয়াল পুরো বোনটা জুড়ে ইনভলুক্রাম তৈরি হয়। আর এখানে হয় বাট সেটা অনিয়ন পিলের মতো, পেঁয়াজের খোসার মতো, একের পর এক একের পর এক। কারণ কি এখানে খুব বেশি পরিমাণে ইউইং সার্কোমাতে রিয়াকশনটা খুব বেশি হয়, তাড়াতাড়ি বোনটাকে ডিস্ট্রয় করে, আরেকটা বোন এসে আবার তারিখে ঘিরে আবার ডিস্ট্রয় করে, তার পরের দিন আরেকটি ঘিরে ফেলে। এই জন্য একদম অনিয়ন পিলের মতো একটার পর একটা আসতে থাকে। এই জন্য এটার সাথে একটা পার্থক্য করাটা খুব জরুরি, এবং ভালো ডাক্তার হতে গেলে এটা লাগবে। আর ইউইং সার্কোমা ডায়াফিসিসে হয়, অস্টিওসার্কোমা মেটাফাইসিসে হয়। বি কেয়ারফুল। আসো ট্রিটমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি তুমি অস্টিওমাইলিটিস সাসপেক্ট করো, তাহলে ব্লাড এবং ফ্লুইড স্যাম্পল শুড বি টেকেন ফর ল্যাবরেটরি investigations, and then treatment started immediately without waiting for final confirmation of the diagnosis. যে মুহূর্তে অস্টিওমাইলিটিস সাসপেক্টেড হয়েছে সেই মুহূর্তে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। দেখা মাত্রই গুলির নির্দেশ, সোজা কথা, দেখা মাত্রই গুলির নির্দেশ। শত্রু দেখে ফেলছে, এই শত্রু তোমাকে এমন করবে সারা জীবন পঙ্গু করতে পারে, কোনো অসুবিধা নেই। শুরুতেই তুমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে পারো। তুমি মনে করছো যে কি হবে, যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, নাকি এটা মানে অ্যানারোবিক, নাকি এটা যাই কিছু তোমার মনে হোক না কেন, তুমি তার ইনভেস্টিগেশনের জন্য বেশি দেরি করা যাবে না। ইনভেস্টিগেশন করতে দেবে। কি ইনভেস্টিগেশন করবে, যেগুলো বললাম ওগুলো করবা। পাস বা ফ্লুইড লাইক ম্যাটেরিয়াল স্মেয়ার নিবা, ওখান থেকে নিয়ে পরীক্ষা করবা। সবার আগে গ্রাম স্টেইন করতে পারো। গ্রাম স্টেইন করতে কয়েক মিনিট সময় নেয়। গ্রাম স্টেইন এ কি বলে বলো তো হাবিবুল্লাহ, গ্রাম স্টেইন এ কি বলে? আমি বললাম যে আধা ঘন্টার ভিতরে একটা ইনফরমেশন দিবে, কি বলে বলো? কামরুল বলে ফেলেছে, তোমরা বলো। হাবিবুল্লাহ, ফয়সাল, কে বলবে বলো? গ্রাম স্টেইনিং করে কি বলে?
গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। ভেরি গুড বয়। তাহলে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ বলে দেবে। তাহলে তুমি শুরুতেই আধা ঘন্টার ভিতরেই কিন্তু তার শুরু করে দিতে পারো। কারণ কি, তুমি যে পাস লাইক ম্যাটেরিয়াল নিয়ে পাঠালে ওটা তো রেজাল্ট দেবে 3 দিন পরে। পাস ফর সিএস 3 দিন লাগে। 3 দিন কি বসে থাকবে নাকি? তুমি ওই ফ্লুইড লাইক ম্যাটেরিয়ালটা নিয়ে পরীক্ষা করতে দেবে, প্রথমেই দেবে গ্রাম স্টেনিং করতে। গ্রাম স্টেনিং করে শুরুতেই তোমাকে বলে দিবে যে গ্রাম পজিটিভ না নেগেটিভ। তুমি যদি গ্রাম পজিটিভ পাও ডেফিনেটলি গ্রাম পজিটিভের দিবা, কিন্তু যদি গ্রাম নেগেটিভ পাও অনুগ্রহ করে গ্রাম পজিটিভ এর যে ফ্লুক্লোক্সাসিলিনটাকে বাদ দেবে না। কারণ কি, এটা মিক্স ইনফেকশন হয়, অনেক সময় দেখা যায় খুব ভালো করে আসে নাই কিন্তু নেগেটিভের উপরে জোর দেবে। অর্থাৎ তুমি ইজিলি গ্রাম পজিটিভ বা নেগেটিভ দিয়ে শুরু করতে পারো। আর যদি শুরুতে দেখো যে না আমি সময় নাই, সন্ধ্যার সময় রুগী আসছে, কখন ল্যাবরেটরি বন্ধ, সকাল পর্যন্ত কিভাবে চলবে, তুমি তাকে ব্রড স্পেকট্রাম চিন্তা করে অ্যান্টিবায়োটিক দেবে। আমি অ্যান্টিবায়োটিকের রুলস গুলো বলে দেব। ট্রিটমেন্টের 4টা অপশন ইন দ্য ম্যানেজমেন্ট। 4 ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট টু দি ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্টস, ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমাকে এটা আসবে, কখন আসবে এইটা তোমাদের যে ওই যে ফলস এবং ট্রু এবং ফলস এরকম থাকে না, সেক্ষেত্রে এটা আসে। কোশ্চেন আগে আউট করে দিলাম। পরীক্ষার সময় তোমাকে ট্রিটমেন্টের প্রিন্সিপাল দ্য ট্রিটমেন্ট অফ অস্টিওমাইলাইটিস আন্ডার গ্রাজুয়েটেও জিজ্ঞাসা করা হয়, পোস্ট গ্রাজুয়েশনে জিজ্ঞাসা করা হয়, এবং এটা এমসিকিউ তো আসে। বলেছি যে আমি 4টা দিব, 2টা ভুল দিব। ফলস, তুমি 3টা ফলস লিখবা, একটা লিখবা, তাই না? বিষয়টা এরকম। তাহলে আমাদেরকে প্রথমেই আসবে তোমার রুগী আসার সাথে সাথে রুগীকে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট ফর পেইন অ্যান্ড ডিহাইড্রেশন, দারুণ ভাবে পেইন হয়, ঠিক আছে, এবং জ্বর থাকে, তাহলে এই পেইন এবং জ্বর কমানোর জন্য তুমি তাকে ওষুধ দেবে, পেইন কিলার দেবে, অ্যাডিকুয়েট অ্যানালজেসিক, অ্যাডিকুয়েট, বি কেয়ারফুল, অ্যাডিকুয়েট, নট লোয়ার মাত্রায় কোনো অ্যানালজেসিক গিভ হায়ার। আরেকটা দিতে হবে স্যালাইন। কারণ কি, এই যে প্রচুর জ্বর হয়, জ্বর হওয়ার জন্য তার ডিহাইড্রেশন হয়। Dehydration is a very bad thing. Patient may die by dehydration. That's why you have to give the saline. তুমি GNS saline দিতে পারো, তাই না? বুঝে দেবে। তুমি অ্যাপ্রোপ্রিয়েট, তুমি সেকেন্ড পয়েন্ট এটা নিয়ে আসো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। তুমি সঙ্গে সঙ্গে তাকে অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, তুমি what you suspect, if you suspect that is osteomyelitis, without that take investigation, at first you start with antimicrobial therapy, broad spectrum antibiotic you can start, and then if you get the result, কিন্তু অ্যান্টিবায়োটিক শুরু করার পরে কিন্তু তুমি পাস করতে পাঠাবে না। কারণ পাস পরীক্ষা করতে গেলে তোমাকে অ্যান্টিবায়োটিক শুরুর আগেই নিতে হবে, না হলে তুমি সঠিক রেজাল্ট পাবে না। এবং এর জন্য ফ্যান টেকনিক করা হয়, তখন আমার বলে দিতে হবে যে ডাক্তারকে যে অ্যান্টিবায়োটিক পেয়েছে এইগুলা আপনি সেটা দিয়ে করেন। আমি এগুলো কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তুমি যদি মনে করো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে গেছে তারপর কাজ নিতে হবে, অত বাড়ির দিক থেকে খেয়ে আসছে, তাহলে তোমার ডাক্তারকে কিন্তু জানাতে হবে, যিনি ল্যাব পরীক্ষা করবেন তাকে জানাতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, মানে অ্যাপ্রোপ্রিয়েট না হোক অ্যান্টিবায়োটিক পেয়েছে, এইটা পেয়েছে, সেফ্রোক্সিন পেয়েছে, সেফট্রিয়াক্সন পেয়েছে, না হলে ওই পাস পরীক্ষা করার ক্ষেত্রে তোমার অসুবিধার সৃষ্টি হবে। সেই জন্য সে ফ্যান পদ্ধতিতে এটা করবে। যাই হোক, তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক থেরাপি কি দেবে আমরা পরে জানাচ্ছি, তার আগে এটা দিবে আফটার গেটিং দ্য রেজাল্ট অফ গ্রাম স্টেনিং you start, and after the result of pass for CS you can give the full course appropriate antimicrobial therapy, and it will be appropriate, I think. এই জন্য বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক থেরাপি। থার্ড পয়েন্ট হচ্ছে পেশেন্টটাকে পা নাড়াচাড়া তো করতে হবে, সমস্যা, এই জন্য তাকে স্প্লিন্টেজ বা রেস্ট অফ দ্য অ্যাফেক্টেড পার্ট, এটা আমরা কি দিয়ে করি, পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে কি দিয়ে রেস্ট এবং স্প্লিন্টেজ। পরীক্ষার সময় রেস্ট স্প্লিন্ট না বলতে পারো তাহলে ফেল। আমাকে জানতে হবে কিভাবে স্প্লিন্টেজ এবং রেস্ট দেওয়া হয়। অর্থাৎ আমরা তাকে সেই পাটাকে আমরা সাধারণত প্লাস্টার প্যারিস দিয়ে ব্যাকস্ল্যাব দিয়ে করি, অথবা সারফেস ট্রাকশন
সারফেস ট্রাকশন দিয়ে রাখতে পারি আমরা পায়ে। মনে করো টিবিয়ার উপরে পার্ট, আমি এটাকে নি জয়েন্টের কাছে, তাহলে নি জয়েন্ট নাড়াচাড়া করলে ব্যথা হবে। হিপ জয়েন্টের কাছে হিপ জয়েন্ট ব্যথা হবে। হিপ জয়েন্টের নিচে তো আর তোমার প্লাস্টার দেওয়া যায় না, নি জয়েন্টের কাছে প্লাস্টার দেওয়া যায়, এটা বুঝে করতে হবে। অ্যাঙ্কেল জয়েন্টের কাছে প্লাস্টার দেওয়া যায়। যদি উপরের দিকে হয় তাহলে আমরা কি করি, সারফেস ট্রাকশন দিয়ে রাখি। আর যদি জয়েন্টের কাছে হয়, নিচের দিকের হিপ জয়েন্ট বাদে, তাহলে আমরা স্প্রিং টেস্ট দিই। এই শব্দগুলো বলতে হবে। টানা, ট্রাকশন দিয়ে রাখি, ট্রাকশন। যদি 36 ঘন্টা শুরুতে যদি রোগী তোমার কাছে আসে এবং তুমি যদি শুরুতে মাইক্রোবিয়াল থেরাপি শুরু করো, তাহলে ইউজুয়ালি 36 to 48 আওয়ার্সের ভিতরে রেসপন্ড হবেই। যদি দেখা যায় 36 to 40 আওয়ার্সের মধ্যে রেসপন্স না করে, তাহলে তাকে সার্জিক্যাল, ওই যে মেটাফাইসিসের জায়গাটা সার্জিক্যাল ব্রেন করে পাস বের করে দিতে হবে। আমি এর পরবর্তীতে আসছি, এই পয়েন্টগুলো নিয়ে আমি তোমার সাথে আলোচনা করছি। দেখো আমরা এজ ভেদে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করি। তোমাকে শুরুতে বলে রাখি, আমরা বলেছি 6 মাস থেকে 4 বছর অথবা 6 বছর। তুমি 4 মাস 6 মাস থেকে 6 মাস লেখা আছে, ভালো কথা। তুমি, আমরা সাধারণত ইউজুয়ালি 4 ইয়ার্সের নিচে, 6 মান্থ to 4 ইয়ার্স পর্যন্ত ধরি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কিনজেলা কিনজি। কেউ বলে কিনজেলা, কেউ বলে কাইনজেলা কাইনজি, যেভাবেই বলো, এদের কিন্তু এটা দিয়ে হয়। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, দেখো এইটা কিন্তু তোমার গ্রাম নেগেটিভ একটা অর্গানিজম, তাহলে তুমি শুধু গ্রাম পজিটিভ দিয়ে কভার করতে পারবে না। সেই কারণে 6 মান্থ to 6 ইয়ার্সের ক্ষেত্রে খুব থাকবে, তাকে ডেফিনেটলি সেফুরক্সিম বা সেফোট্যাক্সিম, গ্রাম নেগেটিভ প্রায় ভালো কাজ করে, এটাকে ইউজ করবা এবং ফ্লুক্লোক্সাসিন অ্যাড করবা। আমি বলেছি না গ্রাম পজিটিভকে বাদ দিয়ে নয়। দেখো নিউনেটস এন্ড ইনফ্যান্টস আপ টু 6 মান্থ থেকে 6 বছর, 6 মাস থেকে 6 মাসের নিচে যেটা হয় নিউনেট ইনফ্যান্ট, তাহলে আমাদের কি দিতে হবে তাদেরকে, তাদের কি কি সাসেপ্টেবল অর্গানিজম, কি পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস অরিয়াস, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রাম নেগেটিভ অর্গানিজম। দেখো স্টাফিলোকক্কাসের জন্য লাগে ফ্লুক্লোক্সাসিন, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এর জন্য লাগে হচ্ছে পেনিসিলিন। অর্থাৎ তুমি এখানে 3rd জেনারেশন সেফালোস্পোরিন ইউজ করতে পারো, বুঝতে পারছো, অথবা এখানে তুমি সঙ্গে ইউজ করবা এই যে একটা দেওয়া হয়েছে ফ্লুক্লোক্সাসিন 3rd জেনারেশন সেফালোস্পোরিন, সেফোট্যাক্সিম অথবা সেফুরক্সিম। তুমি এখানে 3টাকে আলাদা করেও দেওয়া যায়। কি দেওয়া যায় তোমরা খাতায় লিখবা, এগেনস্ট স্টাফিলোকক্কাস ফ্লুক্লোক্সাসিন, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, বেনজাইল পেনিসিলিন, গ্রাম নেগেটিভ অর্গানিজম তোমরা কি দেবে গ্রাম নেগেটিভ অর্গানিজমের ক্ষেত্রে, অ্যামিকাসিন, জেন্টামাইসিন। ইউ মে ইউজ 3 অ্যান্টিবায়োটিক ফ্রম 3 সাইড, কারণ বাচ্চাদের অবস্থা যখন তখন বলতে পারে না তো কথা, হঠাৎ নিস্তেজ হতে হতে খারাপ হয়ে যায়, সেপ্টিসেমিয়া ডেভেলপ করলেও বোঝা যাচ্ছে না, এতটাই খারাপ হয়ে যায়। একটা নিউনাটকে ডিল করা, আমি তো অবাক হয়ে যাই যে আসলে বাচ্চাদের ডিল করা যারা করে খুব ডিফিকাল্ট। যে কথা বলতে পারে না, তুমি তার সাথে কিভাবে ডিল করবা, তাই না? তাহলে আমি যদি তোমার পরীক্ষার সময় জিজ্ঞাসা করি, তুমি কি বলবা, স্যার আমরা এই অর্গানিজম দিয়ে হয় 6 মাসের নিচে, আমি এই পর্যন্ত কিনা এইভাবেই পরীক্ষার সময় জিজ্ঞাসা করি। এবং এটা আমার অস্ট্রোমাইল্ড ভেরি গুড, আমার মানে পছন্দের একটা খুব চ্যাপ্টার, সেই কারণে এখানে আমরা যাই। তাহলে আমি এইভাবে বলতে পারি, দেখো 3rd জেনারেশন সেফালোস্পোরিন সবটাকে কভার করে, গ্রাম নেগেটিভ এবং এটা, কিন্তু যদি দেখা যায় কোনোভাবে কাজ হচ্ছে না, আমরা কিন্তু ওই ফর্মুলাতেও যেতে পারি যেটা একটু বললাম। ওল্ডার এন্ড চিলড্রেন এন্ড ফিট, প্রিভিয়াসলি ফিট। প্রিভিয়াসলি ফিট বলতে কি, যার আগের কোনো অসুখ বিসুখ নাই, এখন একটা লোক বয়স হয়ে গেছে খুসখুস করে কাশে,
তার ব্রঙ্কিয়াকটেসিস আছে, কফ উঠে, তার রেসপিরেটরি জেনিটাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তারা হচ্ছে আনফিট পেশেন্ট। আমরা বলছি এল্ডারলি অ্যান্ড ফিট পেশেন্ট, আরেকটা ওল্ডার চিলড্রেন অ্যান্ড প্রিভিয়াসলি ফিট অ্যাডাল্ট। তাহলে ওল্ডার চিলড্রেন প্রিভিয়াসলি ফিট যে অ্যাডাল্ট, এদের সাধারণত স্ট্যাফাইলোকক্কাস দিয়ে হয়, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে আইভি ফ্লুক্লোক্সাসিলিন এবং ফুসিটিক অ্যাসিড খুব কার্যকর। আমাদের এইটা দিয়েই সাধারণত ইনফেকশনটা প্রিভেন্ট করা সম্ভব। প্রিভিয়াসলি ফিট অ্যাডাল্ট বলেছে, যার জেনিটাল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো নাই, হ্যাঁ, তাদের ক্ষেত্রে। এল্ডারলি এন্ড প্রিভিয়াসলি আনফিট পেশেন্ট, এবার বড়দের, এবং জেনিটাল ইউরিনারি ট্র্যাক্টে কি থাকে, গ্রাম নেগেটিভ অর্গানিজম থাকে। শোনো, বুঝে পড়বে সবসময়, না বুঝে পড়বে না কিছুই। কারণ পরীক্ষার সময় কি জানো, তুমি যদি বোঝো এক্সামিনাররা তোমার মধ্যে থেকে বের করে আনবে, তুমি তখন বলবে হ্যাঁ স্যার আমি এটা কেন দেবে বলো তো দেখি। আচ্ছা তুমি গ্রাম নেগেটিভ ইউজ, তুমি বললে স্যার আমরা থার্ড জেনারেশন, আমি বলবো থার্ড জেনারেশন তো গ্রাম নেগেটিভ উপর কাজ করে, দিতে চাচ্ছ কেন বড়দের? তুমি বলবা স্যার বড়দের এই কারণেই দিতে চাচ্ছি, কারণ তাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট অথবা রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফেকশন হয়, সেই ইনফেকশন গুলো কি জন্য হয়? সেই ইনফেকশন গুলো হয় গ্রাম নেগেটিভ দিয়ে, এই জন্য আমরা দিতে চাই। এই জন্য আমরা ফ্লুক্লোক্সাসিলিন রেখেই তাদেরকে থার্ড জেনারেশন আমরা দিব। Patient with sickle cell disease, এটা একটা আলাদা এন্টিটি। সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ থাকে এবং তার থার্ড জেনারেশন সেফালোস্পোরিন ফ্লুকুইনিন অথবা ফ্লুকুইনিনের কাজ করে। যারা হিরোইন অ্যাডিক্ট আছে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট আছে, যারা এটা সেটা খায়, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের ইনফেকশন সাধারণত সুডোমোনাস দিয়ে হয়। সিকেল সেল যাদের হয় তাদের সালমোনেলা দিয়ে হয়, সালমোনেলা। আর হিরোইন অ্যাডিক্টদের ক্ষেত্রে হয় কি? সুডোমোনাস, প্রোটিয়াস, অ্যানারোব ব্যাকটেরিয়া। দেখো কত আজে বাজে জীবাণু দিয়ে হয়, সুডোমোনাস দিয়ে হয়, প্রোটিয়াস, ব্যাকটেরিয়া, এগুলো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের সাথে ফ্লুকুইনিন একসাথে এক করতে পারি। তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার আছো সবাই? কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে এখন প্রশ্ন করো, আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে। স্যার বলো। স্যার নিওনেটস এন্ড ইনফ্যান্টসদের ক্ষেত্রে আমরা যে ফ্লুক্লোক্সাসিলিন প্লাস থার্ড জেনারেশন সেফালোস্পোরিনের দিতে বলছি, ওটা কাজ না করলে যে কম্বিনেশনটার কথা বলছেন, ওটা স্যার একবার যদি বলতেন। আমি বলেছিলাম স্টেফিলোকক্কাসের এগেইনস্টে ফ্লুক্লোক্সাসিলিন, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসের এগেইনস্টে বেনজাইল পেনিসিলিন বা পেনিসিলিন, গ্রাম নেগেটিভ অর্গানিজমের ক্ষেত্রে জেন্টামাইসিন অথবা এমিকাসিন। ঐশ্বরিয়া তুমি লিখতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে পরের স্লাইডে যাব। দেখো, patient considered to be at risk of methicillin MRSA infection with acute hematogenous osteomyelitis and previous history of MRSA infection should be treated with কি দিয়ে করা যায়? IV vancomycin অথবা teicoplanin together with the third generation action cephalosporin। তুমি স্টেফিলোকক্কাস রেজিস্ট্যান্ট, মেথিসিলিন রেজিস্ট্যান্স, তাহলে তুমি ফ্লুক্লোক্সাসিলিনের কাজ করতে পারবে না, কোশ্চেন থাকবে না। তোমাদের সব এমবিবিএস মানে জানো তো বিশাল কিছু, কিন্তু এমবিবিএস মানে সব কিছু, কোনো কিছু বাদ নাই। তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্ট যদি স্টেফিলোকক্কাস জানো, তোমার স্যার জিজ্ঞেস করে আছে তুমি তো ফ্লুক্লোক্সাসিলিন দিবা, ফ্লুক্লোক্সাসিলিন তো তোমার এমআরএস এর রেজিস্ট্যান্ট অর্গানিজম থাকলে কি করবা? কিচ্ছু না, স্মার্টলি বলবা স্যার আইভি ভ্যানকোমাইসিন দিব অথবা টেইকোপ্লানিন, ভেরি গুড অ্যান্টিবায়োটিক, মুখস্থ করবা টেইকোপ্লানিন। আমি পরীক্ষার সময় শুনতে চাই তোমাদের মুখ দিয়ে টেইকোপ্লানিন। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এত ভালো কাজ করে কল্পনা করা যায় না। ইনজেকশন ভ্যানকোমাইসিন খুব ডাইরেক্টলি গ্রাম পজিটিভ ভাবে কাজ করে। তাহলে এমআরএস এর এগেইনস্টে হলে এই দুইটা আমরা ইউজ করব টুগেদার উইথ থার্ড জেনারেশন, নেগেটিভ পি কভার করে ফেলবো।
এই জন্য আলাদা একটা স্লাইড করেছি এই জন্য, বুঝেছো? ডোজ শিডিউল একটাও কি আমরা মুখে ব্যবহার করেছি? সব আইভি ইউজ করেছি, তাই না? এবং আইভি অ্যান্টিবায়োটিক কতদিন চলবে? পরীক্ষার সময় কোশ্চেন করা হয় যে আইভি অ্যান্টিবায়োটিক আমরা কতদিন চলবে। তোমরা এই যে আমি কথাগুলো বলি এগুলো লিখে ফেলবে, যে কোশ্চেন ইজ হাউ লং ইউ উইল গিভ দ্য আইভি অ্যান্টিবায়োটিক। একটা হচ্ছে প্যাশেন্টস কন্ডিশনস বিগিনস টু ইমপ্রুভ, যখন আমরা ডিসকন্টিনিউ করব। ডিসকন্টিনিউশনের হচ্ছে কি, প্যাশেন্টস কন্ডিশন ক্লিনিক্যালি অ্যাপারেন্টলি ভালো, সিআরপি রিটার্নস টু নর্মাল লেভেল হুইচ ইজ ইউজুয়ালি টেক্স 2 to 4 weeks। তাহলে এই 10 থেকে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু অ্যান্টিবায়োটিক লাগতেও পারে আইভি। অর্থাৎ তুমি 5 দিন দিয়ে মুখস্থ ছেড়ে দিলা, 5 দিন তো দিয়েছি। হু গেভ ইউ দ্য দিস অডাসিটি অর পাওয়ার? কে দিয়েছে তোমাকে? বলেছে যে তুমি 5 দিন 7 দিন দেবে? তোমাকে একটা নিয়ম থাকতে হবে, কোনো বইতে পাবে না, কোথাও পাবে না। অর্থাৎ তুমি বইয়ের বাইরে কোনো কাজ করা যাবে না, স্ট্রেট কথা। তুমি যদি বলো 5 দিন দিব, আমি খুব সাংঘাতিক মাইন্ড করবো। তুমি অ্যান্টিবায়োটিক নাম না বলতে পারো, তুমি বলবা আইভি অ্যান্টিবায়োটিক আমি দেবো আনটিল যদি কন্ডিশন ইমপ্রুভ না করে, সিআরপি যদি নর্মাল লেভেল না আসে, ইএসআর যদি নর্মাল লেভেল না আসে, দুটোই বলবা। যে ইএসআর এবং সিআরপি, আমি বলি যে তাহলে ইএসআর কত, বলবো ইএসআর নর্মাল আর নিয়ার। ইএসআর আমরা এই ক্ষেত্রে 20 to 30 ইএসআর ধরবো, এবং আমার সিআরপি 10 আর 6 to 10। নর্মাল কত? 6, 7। আমরা মিনিমাম 10 এর কাছে যদি আসে তাহলে আমরা ডিসকন্টিনিউ করে আমরা ওরাল অ্যান্টিবায়োটিকে যাব। ওরাল অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে জন্য আমরা বারবার করে, আমি বারবার বলছি তোমাদেরকে, পড়াশোনার প্রতি মনোযোগী হও। খুব সহজ করে বলছি, খুব সহজ করে বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক সারা জীবনের জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারি না, তার নিয়ম আছে, সেই নিয়মগুলো এইটা। এখন ওরাল অ্যান্টিবায়োটিক কতদিন দিব? তোমাদের কোশ্চেন থাকতে পারে, স্যার রিটার্ন তো নর্মাল, ভালো হয়ে গেছে রোগী, তো রেসপন্ড করছে ভালো, মুখে 5 দিন দিয়ে দেয়, কি বলেন স্যার? নো নো, তোমার বলতে মনে করতে হবে বোন স্ট্রাকচার ইজ এ হানিকম অ্যাপিয়ারেন্স এবং টাফ স্ট্রাকচার। ওর ভিতরে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক, ওর ভিতরে প্রবেশ করানো এবং ওর উপরে কাজ করতে সময় লাগে। অ্যাপারেন্টলি ফোলা টোলা কমে যাবে, সোয়েলিং টোয়েলিং কমে গেছে, রেডনেস, কিন্তু বোনের যে ইনফেকশন, সেখানে এই হানিকম অ্যাপিয়ারেন্সের যে বোনের স্ট্রাকচার থেকে মেটাফাইসাল রিজনে এরা এখানে বনে এই হাই কনসেন্ট্রেশন অ্যান্টিবায়োটিক অথবা আমরা যে অ্যান্টিবায়োটিক দিই না কেন, ওখানে পৌঁছাতে সময় লাগবে। তুমি তো আগে দিয়েছো, কিন্তু এবার তোমাকে সময় দিতে হবে ওরালি, মিনিমাম 3 to 6 weeks and can be extended। এটা বেড়েও যেতে পারে if bone destruction is more। CRP, ESR, WBC are also checked at regular intervals, and treatment can be discontinued when these are seen to remain normal। তুমি গুলো দিতে থাকবা, সোজা কথা 3 সপ্তাহ আগে তো কাট করবোই না মোরালি। সার্জিক্যাল ড্রেনেজ, এবার আসো সার্জিক্যাল ড্রেনেজ। আমি বলেছিলাম না কিছু কথা বলবো। যদি প্রথম দিন থেকে অ্যাকিউট ট্রিটমেন্ট শুরু করলা, 36 ঘন্টার পরে ট্রিটমেন্টের ভিতরে কোনো রেজাল্ট না আসলো, তাহলে এবং ব্রিফ পাস থাকলো, সোয়েলিং, ইডিমা, ফ্লাকচুয়েশন থাকলো, এবং এরপরেও পাস ড্রপ হলে পাস আসছে, তাহলে কি করতে হবে? ওপেন ড্রেনেজ, ইনসিশন এন্ড ড্রেনেজ। দেখো নিচে নোট লেখা আছে, at present not more than 1/3 of patients with confirmed osteomyelitis are likely to need an operation। সাধারণত এক লাগে না,
তারপরেও প্রপার অ্যান্টিবায়োটিক তুমি যদি শুরু থেকে প্রপার অ্যান্টিবায়োটিক ভালোভাবে দিতে পারো, এখন তুমি বুঝতেছো না, তুমি 6 মাস থেকে 4 বছর পর্যন্ত যে কেনজেলা কিনজি অথবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাতে হয় সেটাও বুঝতে পারোনি, তুমি অন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছ, কাজ করবে না। আর কাজ না করলে কি হবে? তোমার অপারেশন লেগে যাবে। অনেক সময় ভায়োলেন্সি খুব বেশি থাকে অর্গানিজমের, তোমার ইমিউনিটি কম থাকে, সেক্ষেত্রে লেগে যাবে। অর্থাৎ আমি যদি মনে করি ট্রিটমেন্ট শুরু করার পর 36 ঘন্টা, এখন 3 দিন ট্রিটমেন্ট পাইনি, বাইরে থেকে আসছে, কবিরাজি দেখিয়ে আসছে, কোয়াক ডাক্তার দেখিয়ে আসছে, চিকিৎসা পেয়েছে, তাহলে তো বলার কিছু নাই। সেক্ষেত্রে তুমি দেখে যদি মনে হয় যে 3 দিন হয়ে গেছে এবং ওষুধ দিয়েছে, তখন তো ইনসিশন দিতেই হবে। তখন আর তুমি শুরু থেকে যদি পাও তাহলে তুমি তাকে এই ট্রিটমেন্ট গুলো শুরু করবে। সার্জিক্যালি আমরা কি করি? আমরা কি করি বলো? আমি তোমাদেরকে বলি সহজে। তুমি যদি একটা করো, অবশ্যই আন্ডার জি, অনেকে কি করে জানো, লোকাল দিয়ে বাচ্চাকে অপারেশন থিয়েটারে নিয়ে অথবা আউট পেশেন্ট হিসেবে একটুখানি বলে যে আসো, তোমাকে আমি লোকাল দিয়ে কাটি। নো নো, নেভার নেভার ডু ইট, অলওয়েজ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। কারণ আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া থেকে ক্লিয়ারেন্স করতে পারবে না, তুমি ঠিক মতো পাস থেকে যাবে, বের করতে পারবে না, বাচ্চা পা নাড়াবে, কানবে, অস্থিরতা করবে, কাজ করতে পারবে না। এছাড়া আমাদের বোনের মধ্যে কিছু কাজ আছে, শুধু তো কাটলে হবে না, এবার আমাদের ক্লিয়ারেন্স করতে হবে। যদি দেখা যায় যে নর্মাল পাস স্কেপ বোন থেকে আসছে, তাহলে আমাদের বোনের ড্রিল করার দরকার নেই, নো নিড অফ ড্রিল। কিন্তু তুমি যদি দেখো যে না, অবভিয়াস এরকম কোনো পা অ্যাবসেস নাই, তাহলে বোন থেকে, বোনের ভিতরে এখন ইরোড করে বাইরে আসে নাই, বোনের ভিতরে যন্ত্রণাটা এরকম, এবং ক্লিনিক্যালি তো খারাপই তুমি দেখেছো, কারণ বোনের ভিতরে খুব পেইন হচ্ছে, তার ডিহাইড্রেশন, ফিভার কমছে না, তুমি তখন কি করবে? মেটাফিজিক্স খুব টেন্ডার, তুমি তখন ওই জায়গাটা ড্রিল করবা, কয়েকটা ফিউ ড্রিল করে দিলেই দেখবা পাস আসা শুরু করছে মেলোডি ক্যানেল বা ওই জায়গা থেকে, লোকাল এরিয়া থেকে। তাহলে প্রথম কথা হচ্ছে, if pus is found after operation and released, no need of drilling. But if pus not come, but you suspect that pus is within the bone, then make 2 or 3 drills or 3 or 4 drills, then pus will come out. তুমি যদি দেখো যে এক্সটেন্সিভ ইন্ট্রামেডুলারি অ্যাবসেস, এটা তুমি আগেই সাসপেক্ট করবা এমআরআই অথবা সিটির মধ্য দিয়ে অথবা এক্সরের মধ্য দিয়ে, যে না এক্সটেন্সিভ ইন্ট্রামেডুলারি অ্যাবসেস, তখন কি করতে হবে? ড্রিল করলে হবে না। তুমি ড্রিল করে বোনের একটা কর্টেক্স, বোনের একটা পাশ থেকে টোটাল মনে করো টিবিয়ার মিডিয়াল সাইড থেকে একটা স্লিপ বোন তুলে নিয়ে আসতে হবে, একটা উইন্ডো করে কাট করতে হবে, ছোট কেটে, ড্রেনেজ বাই কাটিং এ স্মল উইন্ডো ইন দি কর্টেক্স, কর্টেক্সে একটা উইন্ডো, একটা জানালা তৈরি করতে হবে, উইন্ডোকে কেটে ফেলে দেবে, কোনো অসুবিধা নেই, এত বড় হাড় কিছুই হবে না, দুর্বল হবে না। আস্তে 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 আমরা যেহেতু ওয়েট বেয়ারিং আর্লি করতে দিব না, দেখা যাবে ওই বোনসটা ভরে আসবে। কিন্তু তুমি যদি দেখো যে টোটাল মিডুলারি ক্যাভিটি জুড়ে পাস আর তুমি অল্প একটু ড্রিল করছো, তাহলে কিন্তু তুমি রেজাল্ট পাবে না। তুমি এই যে উইন্ডোটা করলা, কত থাকবে স্যার এটাকে আমি ক্লোজ করবো না বন্ধ করবো? আমি বলবো উইদাউট এ ড্রেন ক্লোজ করবো উইন্ডো and squeeze reapplied. Once the sign of infection subsides, movements are encouraged and the child is allowed to walk with the aid of crutch. ক্রাচের সাহায্যে সে হাঁটবে। তুমি যদি ভর দিতে বলো তাহলে দুর্বল জায়গা, অপারেশন করেছি, ওখান থেকে ভেঙে যেতে পারে। কিন্তু বাচ্চাটাকে তো সবসময় শুয়ে রাখা যাবে না, বাচ্চা হাঁটবে, চলবে, তাই না? ফুল ওয়েট বেয়ারিং ইউজুয়ালি আফটার 3 to 4 উইক, 1 মাস পরে ফুল ওয়েট বেয়ারিং দেবে। আর 3 মাস, এই 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত সে কি করবে? পার্শিয়াল ওয়েট বেয়ারিং উইথ দ্য এইড অফ ক্রাচের সাহায্যে হাঁটবে। অনেক গল্পের মতো, অস্ট্রোমাইটিস একটা গল্প, সুন্দর একটা গল্প।
স্প্রিন তো আমি আগেই বলেছি কমফোর্ট দেওয়ার জন্য, পেন কম হবে, টু প্রিভেন্ট স্কিন কন্ট্রাকচার, হ্যাঁ এটার জন্য। যদি হিপ যদি হয়, আমি বলেছিলাম যে হিপ হয় তাহলে স্কিন ট্রাকশন, হিপের নিচে প্লাস্টার দেওয়া যায় না, তাহলে আমরা হিপকে ইনভলভ করতে, তাহলে আমরা স্কিন ট্রাকশন দিতে পারি। অন্যদিকে প্লাস্টার স্ল্যাব আর হাফ সিলিন্ডার মে বি ইউজড স্প্রিন্টেজের ক্ষেত্রে। এইভাবে স্প্রিন্ট করি, তোমাকে প্রত্যেকটা জায়গায় জিজ্ঞাসা করা হবে কিভাবে স্প্রিন্ট দেই, হিপ হলে কিভাবে দিতাম। এখন তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি যেটা বলতে পারবে না। তুমি আজকে পড়ে ফেলবে, আজকে যা পড়িয়েছি প্যাথোজেনেসিস পড়ে ফেলবে আগের দিন, তুমি সময় নাও, দেখবে সব পারবে। জেনারেল সাপোর্টিভ ব্যাপারে আমরা কি বলেছিলাম, যে অ্যানালজেসিক কি বলেছিলাম আমরা, ইন অ্যাডিকুয়েট অ্যানালজেসিক্স এন্ড ফ্লুইড দিতে হবে অ্যাডিকুয়েটলি, এবং সেটা আমরা ওজন দেখে অ্যানালজেসিক দেই আর ফ্লুইড দেই সেটা দিতে হবে। হিমোগ্লোবিন যদি কম থাকে ব্লাড ট্রান্সফিউজ করতে হবে, এটি সাপোর্টিভ থেরাপি। অ্যাডিকুয়েট মানে কি, আমরা করি কি অনেক সময় অল্প একটু ব্যথার ওষুধ দেই, বাচ্চা কান্নাকাটি শুরু করে, সারাদিনই কাঁদে, ওতে লাভও হয় না, অল্প কমই কোনো লাভ নেই। তোমাকে অ্যাডিকুয়েট, ও তার ওজন অনুযায়ী, যদি বাচ্চা হয় তার ওজন অনুযায়ী কত মিলিগ্রাম পার কেজিতে দেবে এটা লেখা আছে, কোন কোন অ্যানালজেসিক কত কেজিতে, এটা জানা দরকার, তাই না? এটা তখন জেনে নেবে, দিয়ে আমরা দেবো। আমাদের মূল কথাগুলো হচ্ছে শুড বি গিভেন রিপিটেড ইন্টারভালস, যাতে বাচ্চা কান্নাকাটি না করে, অস্থির পরিবেশ করে, প্যানিক সৃষ্টি না করে, এবং বাচ্চা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। সার্জারি কখন করি আমরা আগেও বলেছি, এই যে রেসপন্ড টু সেপসিস ফরমেশন, সিভিয়ারলি ক্লিনিক্যাল ফিচার যদি ভালো না হয়, ফেইলিউর রেসপন্ড টু অ্যান্টিবায়োটিক্স ফর 48 আওয়ার্স বা 36 আওয়ার্স, আমরা যেটা বলি 36 টু 40 লিখে দিবা, 36 থেকে 48 ঘন্টার মধ্যে ভালো না হয় এটা করবে। কমপ্লিকেশন পরীক্ষার সময় আসে, 2 মার্ক থাকে, প্রায়ই আসে, অস্টিওমাইটিস আসলেই আসে। দেখো এপিফাইসিয়াল ড্যামেজ হয়ে যায়, কারণ কি ফাইসিসকে ক্রস করে, বাচ্চাদের যে ফাইসিস সেটা ক্রস করতে দেয়, কিন্তু যদি বাচ্চার বয়স একটু বেশি হয়, মানে চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায় যে ফাইসিস একটা বেরিয়ার, তাহলে সাধারণত এপিফাইসিস নষ্ট হয় না, তাই না? এটা সাপুরেটিভ হবে, সাপুরেটিভ আর্থ্রাইটিস মানে জয়েন্টে চলে গিয়ে ওখান থেকে আর্থ্রাইটিস হয়, কখনো ভেঙে যেতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, ওভারলাইং সফট টিস্যু সেলুলাইটিস হতে পারে। মেটাস্টেটিক ইনফেকশন, ভেরি ইন্টারেস্টিং। বলো তো একজন, বলো আমাকে, হোয়াট ইজ মেটাস্টেটিক ইনফেকশন? What do you mean by metastatic infection? স্যার এইখানকার ইনফেকশন যদি থ্রু ব্লাড বা অন্যভাবে যদি ডিস্ট্যান্ট কোথাও যায়, সেখানে যে কোনো ইনফেকশন করে। হ্যাঁ, কোথায় কোথায় যেতে পারে স্যার? লাংস যেতে পারে, ব্রেন। পরে কি বলে শুনি নাই, বলো। ব্রেন, হ্যাঁ খুব ভালো বলেছো। এখান থেকে কিন্তু ব্রেনে চলে গিয়ে ব্রেন ইনফেকশন হয়, কিন্তু ব্রেন অ্যাবসেস হয়। লিভারে যেতে পারে, লিভার অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? অনেক অনেক জায়গায় যেতে পারে, ভিসেরাতে, অন্য পায়ে যেতে পারে, অন্য হাতে যেতে পারে, তাই না? সারা শরীরে যেতে পারে, কারণ ব্লাড বাউন্ড তো, ও তো ব্লাড দিয়ে এই পাস একটা ফোকাই নিয়ে চলে যাবে আরেক জায়গায়, হ্যাঁ হতে পারে। এখান থেকে ক্রনিক অস্টিওমাইটিস ডেভেলপ করতে পারে। আর যে মুখে হয়েছিল এপিথেলিওমা, এপিথেলিয়াল লাইনিং ছিল না, পা যে তোমার পাকে ফুটো করে সফট টিস্যু হয়ে বেরিয়ে আসছিল, ওইখানে এপিথেলিওমা হতে পারে। আমি চাই সুন্দর করে, কিছু না, আগে চিন্তা করবা বোনের কি ক্ষতি হয়, বলবা যে বোনে এপিফাইসিস নষ্ট হলে গ্রোথ অ্যারেস্ট হতে পারে, বা অল্টার্ড বোন গ্রোথ হতে পারে। অল্টার্ড বোন গ্রোথ মানে কি? এই অনেক সময় পা ছোট এবং বড় হয়। তোমাদেরকে আজকে একটা জিনিস জানাই, পা তো
যদি গ্রোথ নষ্ট হয়ে যায়, ফাইসিসের গ্রোথ, তাই না, ফাইসিসে তাহলে ছোট হয়ে যায়, অনেক সময় পা বড় হয়। কেন জানো? কেউ কি বলতে পারবা পা কেন একটু বড় হতে পারে? কারো কি জানা আছে পা একটু বড় হয়ে যেতে পারে? দেখো আমি লিখেছি অল্টার্ড বোন গ্রোথ, অর্থাৎ বোন গ্রোথ থেকে অল্টার্ড, বসিও কম হতে পারে, কিন্তু মাঝে মধ্যে ক্ষেত্রে পা একটু বড় হয়ে গেল। কেন জানো? মেটাফাইসিয়াল রিজনের পরেই হচ্ছে কি উপরে ফাইসিস, তারপরে এপিফাইসিস। ফাইসিস রিজন থেকে বোন বেশি বাড়ে, আর কোথাও থেকে তো বোন বাড়ে না। তখন মেটাফাইসিয়াল রিজনে যখন ইনফেকশন হয় তখন সার্কুলেশন বেড়ে যায়, তাই না? তোমাকে প্রিভেন্ট করার জন্য অনেক সার্কুলেশন ওখানে চলে আসে, ওই অর্গানিজমটাকে প্রিভেন্ট করার জন্য। যেখানে যত সার্কুলেশন, খাদ্য যেখানে যত বেশি, তাহলে কাছাকাছি হচ্ছে গ্রোথ প্লেট অর্থাৎ ফাইসিস। ফাইসিসের তখন কি হবে? ফাইসিসের তখন নিউট্রিশনটাও বেশি, কাছাকাছি চলে আসছে। ফাইসিস কি স্টিমুলেট করে, যে এত সার্কুলেশন আসে, তখন দেখা যায় ওই পায়ের ফাইসিসের গ্রোথ বেশি হয়ে যায়। এই জন্য বেশি একটু গ্রোথ হলে ফাইসিসটা একটু বেশি কাজ করে, বেশি বড় হতে চায়, তখন ওই পায়ের গ্রোথটা বেশি হয়ে যায়। এই জন্য অল্টার্ড বোন গ্রোথ। এটা কি বুঝতে পেরেছো তোমরা? কিরে কথা নাই কেন? জি স্যার। জি স্যার। কি বুঝেছো? জি স্যার যে বলেছো সে আমারে বলো, দি বোঝায় বলো। এই তোর গ্যালারি ভিউ কোথায়? গ্যালারি ভিউ না? কোশ্চেন কোশ্চেন বলো। সব তো নিয়ে গেছি, কি কোশ্চেন করেছিলাম? বসিরে কি কোশ্চেন করেছিলাম? স্যার পা ছোট বড় হওয়ার ব্যাপারটা, মানে হ্যাঁ বুঝতে পারলাম, এখন তুমি বলো। এই তো আমি বললাম, তাহলে কি হলো, বিষয়টা কি হয়েছিল? স্যার মানে অল্টার্ড বোন গ্রোথের কারণে পা ছোটও হতে পারে বড় হতে পারে। যখন এপিফ্যাসিয়াল ড্যামেজ হচ্ছে তখন পাটা ছোট হয়ে যাচ্ছে। আবার যেহেতু ফাইসিসে বোন গ্রোথ হয় আর ইনফেকশনটাকে মানে ওটা রোধ করার জন্য যেহেতু সার্কুলেশন বেড়ে যাচ্ছে, তখন ফাইসিসেরও গ্রোথটা বেড়ে যায়, তখন হচ্ছে আবার পাটার লেন্থ বড় হতে পারে। ভেরি গুড, ভেরি গুড গার্ল, থ্যাংক ইউ, খুব ভালো কথা বলেছো। এইটাই হচ্ছে আমাদের কারণ, তাই না? তাহলে আমাদের লেকচার তো হয়ে গেল, 1 ঘন্টা আমরা কভার করে দিলাম। আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস পড়বো নেক্সট ডে, তারপরে আমরা পড়বো সাব অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, একটু জানা লাগবে। ব্রড ইজ অ্যাবসিস শর্ট নোট আসে, ব্রড ইজ অ্যাবসিস মনে রেখো। ক্রনিক অস্টিওমাইলাইটিস নেক্সট ডে আমরা পড়বো। আমাদের এগুলোর ভিতরে কোনো কোশ্চেন আছে কিনা? শামসুল আলম, তানিয়া সুলতানা, তনুশ্রী রায়, নওশিন, আফসানা, বলো কারোর কোনো কোশ্চেন আসছে কিনা? নিতু কিছু বলবে তুমি? কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল শিওর? ফয়সাল বলো। স্যার। রিটেনের জন্য স্যার ট্রিটমেন্টটা আমরা কতটুকু লিখবো স্যার? মানে হচ্ছে তোমাদের রিটেনে আসবে এরকম, যে রিটেনে আসবে এরকম যে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ অস্টিওমাইলাইটিস। যদি দেখো 2 মার্ক, ঠিক আছে, তাহলে যে 4টা হেডলাইন আছে, বুঝতে পেরেছো? জি স্যার। 4টা হেডলাইন লিখবা, কিন্তু 4টা হেডলাইনের সাথে যখন অ্যান্টিবায়োটিক লিখবা তখন লিখবা যে অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড দ্য অ্যাকর্ডিং টু, দুইটা, অ্যাকর্ডিং টু এজ দেন অ্যাকর্ডিং টু দ্য, তোমার কি বলে ওই যে সেন্সিটিভিটি অফ দ্য পাস, তাই না? উইল গিভ দ্য অ্যান্টিবায়োটিক। মোস্ট কমনলি অ্যান্টিবায়োটিক্স আর ফ্লুক্লোসিলিন, সেফট্রিয়াক্সোন, সেবুটাক্সোন, শেষ কথা, শেষ আর না। এবার লিখবা সাপোর্টিভ থেরাপি, লিখবা স্যালাইন অ্যান্ড অ্যানালজেসিক, শেষ।
এক শব্দ লিখবা স্প্লিন্টেজ, যেটা সাব এ, তখন লিখবা যে স্প্লিন্ট কাস্ট অথবা সারফেস ট্রাকশন শেষ। তুমি লিখবা যে সার্জিক্যাল ড্রেনেজ, তখন লিখবা কি যে ইফ অ্যান্টিবায়োটিক নট রেসপন্ড আপ টু 48 আওয়ার্স, বাস হয়ে গেল, ফুল মার্কস। আর যদি আসে ডিসকাস দ্য অ্যান্টিবায়োটিক প্রোটোকল অথবা ট্রিটমেন্ট, 3.5 মার্ক। তাহলে তুমি অনেক এই কথাগুলো যা যা বললাম এগুলোই লিখতে হবে, গুছায় ঘোরায় পিছিয়ে যে যত লিখতে পারো। ফয়সাল, বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আমি কিন্তু 2.5 মার্ক পাওয়ার জন্য বলে দিচ্ছি কি লিখতে হবে, আর বাকিটা যদি 3.5 মার্ক থাকে তাহলে এটা লিখতে হবে। তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আগামী পরীক্ষার পর এর আগে অ্যাকিউট অস্টিওমাইলিটিসের জন্য পরীক্ষা দিবে আমার কাছে, তারপর ক্রনিক অস্টিওমাইলিটিসে যাব। অ্যাকিউট অস্টিওমাইলিটিস পরীক্ষা দেবে, তারপরে অস্টিওমাইলিটিস কিভাবে পরীক্ষা দেবে আমি এখান থেকে 2-1জনকে একটু জিজ্ঞাসা করব, তারা অ্যান্সার দিবে। কি বুঝেছি, কি অর্গানিজম দিয়ে হয়, বাচ্চাদের কি হয়, বড়দের কি। আমি যদি বলি বিট স্ট্রেপ্টোকক্কাস দিয়ে কি হয়, কোন বয়সে হয়, তখন বেনজাইল পেনিসিলিন দিতে হবে, এইসব শুনতে চাই। জানি তুমি সব জানো, আমার ছেলেমেয়েরা জানবেন এটা হলো নাকি? সবাই জানো, ভালো করে জানো। আসসালামু আলাইকুম সাদিয়া। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, একটা রিকোয়েস্ট ছিল। শিওর। আগে কোশ্চেন করি। স্যার, আমরা যে হচ্ছে এই যে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত হচ্ছে আমরা যে সাসপেক্ট করছি যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বা হচ্ছে ব্রুমেলিয়া স্ট্রেপ্টোকক্কাস হতে পারে, তো এর জন্য হচ্ছে আমরা ফ্লুক্লোক্সিসিলিন অ্যাড করে দিচ্ছি। তো স্যার, ফ্লুক্লোক্সিসিলিন হচ্ছে অ্যাড করার পর আমরা মানে কতদিন ওয়েট করবো যে এটা কাজ করছে না, মানে এটা এমআরএসএ হয়ে গেছে, তো আমরা হচ্ছে ভ্যানকোমাইসিন বা টিকোপ্লানিন সুইচ করবো, এইটা একটা কোশ্চেন। আর স্যার, ভ্যানকোমাইসিন বা টিকোপ্লানিন দিতে হলে আমাদের তো হচ্ছে কালচার সেন্সিটিভিটি করা লাগবে। তো স্যার, যদি লো রিসোর্স ট্রেকিং এ যদি হচ্ছে কালচার সেন্সিটিভিটি জন্য ওয়েট না করতে পারি, তো এর জন্য কি আমরা কি ক্লিন্ডামাইসিন দিতে পারি কিনা? কারণ ক্লিন্ডামাইসিন তো হচ্ছে এমআরএস কভার করে। হ্যাঁ, দিতে পারি। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার, ফ্লুক্লোক্সিসিলিন দেওয়ার পর আমরা স্যার কতদিন পর্যন্ত ওয়েট করব যে এটা কাজ করছে না? আমরা তুমি যদি শুরু থেকে ফ্লুক্লোক্সিসিলিন দাও, কিন্তু তুমি যদি বাচ্চাটার কন্ডিশন বোঝো যে 6 মান্থ টু 6 ইয়ার্স অথবা 4 ইয়ার্স, তাহলে গ্রাম নেগেটিভটা কভার করতেছে কিনা এইটা একটু দেখা দরকার, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি তো অপারেশনে 48 ঘন্টা ওয়েট করবা শুরু থেকে, তাই না? তুমি 48 ঘন্টা রেসপন্ড বোঝো যে গুড রেসপন্ড, এই ওষুধই চলবে। যদি দেখো যে না ফুলে যাচ্ছে পা, তাহলে আমরা অপারেটিভে চলে যাব, বসে থাকার কোনো সুযোগ নেই। ফলে তুমি খুব শীঘ্রই সুইচ করতে পারবে না। সুইচ করতে পারবে যেহেতু আফটার গিভিং দ্য অ্যান্টিবায়োটিক তুমি যদি রেসপন্ড না করে, তোমাকে তো অপারেশনের জন্য যেতেই হচ্ছে 48 ঘন্টা পরে বা 72 ঘন্টা মনে করো হায়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে তখন তুমি দেবে। তুমি যদি মনে করো যে না এটা এখন কাজ করছে না, সেটা তুমি বুঝতে তো পারবে না ওইভাবে, বুঝতে পেরেছো? তখন তুমি বুঝতে পারছো না যে কি বলে ফ্লুক্লোক্সে কাজ করছে, এমআরএসএ হয়ে গেল কিনা। এমআরএসএ হয়ে যায়, সেটা যদি আমাদের এই চলমান অবস্থায় তুমি অপারেশন করলা বা কনজারভেটিভ কভার করলো, কিন্তু কিছুদিন পর্যন্ত কনজারভেটিভ চলছে, অথবা অপারেশন করার পরে আবারও তার সিমটম গুলো ফিরে আসছে, অথবা আবার সোয়েলিং হচ্ছে, এই সকল তখন তুমি বুঝতে পারো যে না এটা এমআরএসএ হয়ে গেছে। এবং তুমি যখন সেন্সিটিভিটি টেস্ট করবা তখন তোমাকে বলেই দিবে যে ফ্লুক্লোক্সিসিলিন কাজ করছে না। তুমি যখন তখন ফ্লুক্লোক্সিসিলিন তোমার রেজিস্ট্যান্ট দেখাবে, না? তাহলে শুরুতেই তুমি বুঝতে পারবা, আসলে পরীক্ষার শুরুতেই বুঝতে পারবা যে এমআরএস। তখন তুমি এটা দিবে না, তুমি তখন অন্যটা ইউজ করবা, গ্রাম পজিটিভ ইউজ করো, অন্যটা ফ্লুক্লোক্সিসিলিন দেবে না। হ্যাঁ, ওকে ওকে স্যার, জি স্যার, বুঝেছি স্যার। আর হচ্ছে রিকোয়েস্ট ছিল স্যার, হচ্ছে মানে ক্লাসের মাঝে মধ্যে অনেক সময় নেট চলে মানে গেছিল আমার, তো স্যার অনেক মনে হয় কিছু মিস হয়ে গেছে আমার, তো রেকর্ডিংটা যদি আপলোড দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। রেকর্ডিং তো আপলোড প্রতিদিন দিয়ে দেয়। এখন এই কাজটা তো কামরুজ্জামান আছে, হ্যাঁ ও এটা করে। তো তোমরা তোমার বন্ধুকে বলো কিভাবে কি আর্টবোর্ড দিতে হয়। আমি এই পর্যন্ত পড়াশোনা করে শেষ করে দিব, হ্যাঁ এরপরে আমি আর
আমার এত কাজ থাকে, আমি এরপরে গিয়ে আর করতে পারি না। এগুলো ও জানে, ওর আপলোড দিয়ে এখন ওর কাছে দিয়ে দিব, কতক্ষণ ধরে আপলোড হয়, ওনাকে আপলোড দিয়ে রাখে, ও দিবে এগুলো প্রতিদিন দেয়। না পেলে ওর সাথে জি কথা স্যার, বলতে থ্যাংক তুমি ইউ পারছো না। হ্যাঁ, জি স্যার, তবে তোমাদের জন্য সকল ফ্যাসিলিটি উন্মুক্ত জি আছে। স্যার, ওকে, ওকে, তাহলে আজকে কি আমরা শেষ করতে পারি? জি স্যার। ওকে, ফাইন, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো।